হ্যালো ভিউয়ার্স, অচিত তারফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চিরস্থায়ী বন্দোবস্তে প্রবর্তনের প্রভাব বা ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের প্রভাব বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে বাংলাদেশের কৃষক সমাজের উপর কি প্রভাব পড়েছিল। ব্যাপারটা একই। চিরস্থায়ী বন্দোবস্তের উপরে দুটো প্রশ্ন হয় বা দুই ধরনের বিষয় আছে। মানে এই চিরস্থায়ী বন্দোবস্তকে যদি আমরা একটা টপিক ধরি, তো এর ভিতরে দুটি দিক আছে। এক, চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তন করা হলো, কারণ এর আগে 1 সালা 5 সালা 10 সালা এগুলো ছিল, তা সেগুলোকে চালু না রেখে কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করতে হলো, তার কারণটা কি, এক্ষেত্রে ব্রিটিশ সরকারের লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এটা একটা পার্ট। আরেকটি পার্ট হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হলো 1793-এ লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার উড়িষ্যায়। এর ফলে কি হলো, বাংলাদেশের গ্রামীণ সমাজের উপর কি প্রভাব পড়ছে, কৃষকদের উপর কি প্রভাব পড়ছে, বা বাংলার জমিদারদের উপর কি প্রভাব পড়ছে। কারণ চিরস্থায়ী বন্দোবস্তের ভিতর দিয়ে 3-এর 2 অংশ প্রাচীন জমিদার তারা জমিদারিচ্যুত হয়েছিলেন এবং সেখানে কিছু ভুইফোড় নতুন জমিদারের আবির্ভাব ঘটেছিল। তারা শহরে বাস করতেন, তারা তাদের নায়েব গোমস্তাদেরকে দিয়ে গ্রামের এই জমিদারি চালাতেন এবং তারা অত্যাচার করে কৃষকদের কাছ থেকে বেশি বেশি রাজস্ব আদায় করতেন। এর ফলে কৃষকরা ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এই কারণে ঐতিহাসিক হোমস বলেছেন যে ব্রিটিশ সরকারের এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন ছিল একটি দুঃখজনক ভুল। অর্থাৎ বাংলার গ্রামীণ সমাজের উপরে চিরস্থায়ী বন্দোবস্তের ব্যাপক প্রভাব পড়েছিল, ধ্বংসাত্মক প্রভাব পড়েছিল। যেমনটা কৃষক সমাজের উপর পড়েছিল, তেমনি প্রাচীন জমিদারদের উপর পড়েছিল। তো আমাদের এখানে আলোচনার মূল ফোকাস কিন্তু এই প্রভাবের উপরে। কি উদ্দেশ্যে প্রবর্তন করা হচ্ছে সেটা নয়, মূল ফোকাস থাকবে এই কোশ্চেনের অ্যান্সারে যে ফলে কি হলো, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবটা কি, ফলাফল কি, বা গুরুত্ব কি, তাৎপর্য কি। তা এই প্রশ্নের উত্তর তো আমি তোমাদের সামনে আলোচনা করবই, মানে অ্যান্সার শিট, কিন্তু তার আগে এর প্রভাবটাকে খুব ভালো করে ডিটেলসে বুঝতে হবে এবং সেই প্রভাব বা তার ফলাফল নিয়ে আমি এর আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ক্লাস 12-এ বা 11-এর একটি চিরস্থায়ী বন্দোবস্তের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আমি চিরস্থায়ী বন্দোবস্তের এদিক ওদিক সমস্ত দিক খুব সুন্দর করে ডিটেলসে আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওটা একবার দেখো তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা, যে প্রভাবটা কি পড়েছিল। তারপরে আমি যে তোমাদের MA কোয়ালিটির যে স্ট্যান্ডার্ড নোটস, সেই নোটসটা তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমরা একবার ভিডিওটা দেখে নেব। হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফল, অর্থাৎ দুটি পার্ট আছে প্রশ্নে, একটি উদ্দেশ্য আছে আর একটি আছে ফলাফল। দেখো, এর আগের প্রশ্নে আমরা দেখেছি, অর্থাৎ ব্রিটিশ আমলের যে ভূমি রাজস্ব ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা দেখেছি যে এদেশে ইংরেজরা আসার পর যখন দেওয়ানি লাভ করে 1765 সালে, অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার যে রাজস্ব আদায়ের অধিকার ইংরেজরা লাভ করে এবং লাভ করার পরে তারা এদেশ থেকে রাজস্ব কোন পদ্ধতিতে আদায় করবে সেটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলে। তা প্রথম ওয়ারেন হেস্টিংস, যিনি গভর্নর জেনারেল ছিলেন, তিনি প্রথমে 1 বছরের জন্য এই জমি বন্দোবস্ত করেন, নিলামে জমি বন্দোবস্ত করেন। যে ব্যক্তি সর্বোচ্চ রাজস্ব দিতে পারবে তার কাছেই জমিটা দেওয়া হয়। একে বলা হয় 1 সালা বন্দোবস্ত, অর্থাৎ 1 সাল অর্থাৎ 1 বছরের জন্য এই বন্দোবস্ত দেওয়া হয় এবং এই জমি বন্দোবস্ত দেওয়া হয় সেই নিলামে যিনি সর্বোচ্চ অর্থ দিতে পারবেন তাকে দেওয়া হয়। এদের বলা হয় ইজারাদার, অর্থাৎ ইজারাদারি ব্যবস্থা চালু হয় এবং এই ব্যবস্থার পরবর্তীতে অনেক সমস্যা দেখা দেয়, কারণ এখানে তারা কৃষকদের কাছ থেকে অনেক জোর জুলুম করে অনেক বেশি পরিমাণে রাজস্ব আদায় করতেন। এছাড়া এই আয়, এখানে সরকারের আয় কিন্তু সুনিশ্চিত ছিল না। তাই এই ব্যবস্থা পরিবর্তন করে 1772-এ এই 1 সালা বন্দোবস্ত হয়। এরপরে আমরা দেখছি যে 5 সালা বন্দোবস্ত চালু হচ্ছে। 5 সালা বন্দোবস্ত চালু হওয়ার পর তাতেও নানা রকম ভাবে অসুবিধা দেখা দেয়, অর্থাৎ 5 বছরের জমির জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয়
এরপরে আসে 10 শালা বন্দোবস্ত, অর্থাৎ 10 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয়। তাহলে প্রথমে 1 শালা, তারপরে 5 শালা এবং শেষে 10 শালা বন্দোবস্ত কিন্তু দেওয়া হয়েছিল। জমি যারা সর্বোচ্চ পরিমাণে রাজস্ব দিতে পারবে তাদের কাছেই এই জমি এই চুক্তিতে বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু এই সময় এই নানা রকম অসুবিধা থাকায়, অর্থাৎ 1 শালা, 5 শালা এবং 10 শালা বন্দোবস্তে নানা রকম অসুবিধা দেখা দেওয়ায় ইংল্যান্ডের যে পরিচালক সভা ছিল, মানে ভারতবর্ষে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতেন এদের উপরেও কিন্তু ইংল্যান্ডে এদের পরিচালক সভা ছিল। অর্থাৎ সেই পরিচালক সভা এই কোম্পানিকে পরিচালনা করতেন। সেই পরিচালক সভা এই সব সমস্যা দূর করার জন্য ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশে যেখানে দেওয়ানি লাভ করেছিল, সেই জায়গায় জমি যাতে চিরস্থায়ীভাবে কোনো বন্দোবস্ত করা যায় সেই উদ্দেশ্যে এখানে লর্ড কর্নওয়ালিসকে বাংলাদেশে পাঠান। লর্ড কর্নওয়ালিস বাংলাদেশে আসেন এবং 1790 সালে তিনি এই 10 শালা বন্দোবস্ত চালু করেন। নানা রকম আলাপ আলোচনার ভিতর দিয়ে, পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে, বিশেষ করে এখানে গ্রান্ড শোর যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন তার বক্তব্য ছিল যে জমি চিরস্থায়ীভাবে জমিদারদের সাথে বন্দোবস্ত করতে হবে। তাই এই গ্রান্ড শোরের বক্তব্য শোনার পর লর্ড কর্নওয়ালিস তিনি বাংলা, বিহার এবং উড়িষ্যার জমিদারদের সাথে 10 বছরের জন্য জমি বন্দোবস্ত করেন এবং এও সাথে সাথে ঘোষণা করেন যদি ইংল্যান্ডের পরিচালক সভা অনুমোদন দেয় তাহলে ভবিষ্যতে এই 10 শালা বন্দোবস্ত হয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্ত। যাই পরবর্তীতে আমরা দেখি যে এর 3 বছর পর, অর্থাৎ 1793 সালে লর্ড কর্নওয়ালিস ইংল্যান্ডের পরিচালক সভার অনুমোদন নিয়ে এসে তিনি জমিদারদের সাথে চিরস্থায়ীভাবে জমি বন্দোবস্ত করেন, যার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 সালের 22 মার্চ তিনি বাংলা, বিহার এবং উড়িষ্যায় এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। বাংলাদেশে শুরু হয় চিরস্থায়ী বন্দোবস্ত। কাদের সাথে করেন? জমিদারদের সাথে করেন, অর্থাৎ চিরস্থায়ীভাবে জমিদারদের সাথে জমি বন্দোবস্ত করেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো কি? খুব গুরুত্বপূর্ণ। প্রথম শর্ত যে যে জমি যাদের দেওয়া হচ্ছে সেই জমিদার বা তালুকদার তারা বংশ পরম্পরায় এই জমি ভোগ দখল করতে পারবেন। 2, এই জমিদার তালুকদাররা তারা ইচ্ছা মতো তাদের জমি বিক্রি করতে পারবেন, বন্ধক দিতে পারবেন। 3, এই জমিদারেরা বছরের নির্দিষ্ট সময়ে এই জমির জন্য তারা নির্দিষ্ট পরিমাণে যে রাজস্ব সেই রাজস্ব সরকারকে প্রদান করবে এবং তারা কৃষকদের কাছ থেকে যে অর্থ আদায় করবে রাজস্ব হিসেবে তার 89% টাকা ইংরেজ সরকারকে দিতে হবে, বাকি 11% টাকা এই মানে জমিদারেরা পাবে। এবং এই জমিদারেরা বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে গিয়ে কিন্তু এই অর্থ রাজকোষে জমা দিতে হবে ইংরেজদের কাছে। যদি সেই নির্দিষ্ট দিনে তারা রাজস্ব দিতে না পারে, মানে সেই সূর্য ডোবার আগে সেই নির্দিষ্ট দিনে, বছরের একটা নির্দিষ্ট দিনে রাজস্ব দিতে না পারে, তবে সেই তার যে জমিদারি সেই জমিদারির অংশ বিক্রি করে, অর্থাৎ জমিদারের কোনো একটা অংশ বিক্রি করে বা পুরো জমিদারি হয়তো বিক্রি করে তার ওই রাজস্ব কিন্তু আদায় করে নেওয়া হবে। এই আইনটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। তা যাই হোক, এইভাবে কিছু নিয়ম নীতি খাড়া করা হয়। এছাড়া আরো কিছু নিয়ম নীতি বলা হয়, যেমন যে নির্দিষ্ট 1790 সালে যখন 10 শালা বন্দোবস্ত করা হয়েছিল তখন যে হারে রাজস্বের আদায় করা হতো ঠিক সেই হারে এই রাজস্ব নির্ধারিত হবে চিরস্থায়ী বন্দোবস্তে। এছাড়া খরা, বন্যা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ যদি কখনো হয় তার জন্য কিন্তু রাজস্ব মুকুব হবে না। তো এই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত। কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে উদ্দেশ্যটা কি এবং ফলাফলটা কি। দেখো, উদ্দেশ্য যদি আমরা দেখি, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য বলতে দেখো প্রথম যে পয়েন্ট, সমর্থক গোষ্ঠীর উদ্ভব। অর্থাৎ ইংরেজ কোম্পানি চেয়েছিল যে জমিদারদের সাথে এই জমির বন্দোবস্ত করে জমিদার শ্রেণী তৈরি করা বা একটা অভিজাত শ্রেণী তৈরি করা, যে অভিজাত শ্রেণী তারা ইংরেজদেরকে সমর্থন করবে, অর্থাৎ ইংরেজদের একটা সমর্থক গোষ্ঠী এদেশে তৈরি হবে যাদের সাহায্যে ইংরেজরা এদের শাসন করবে। এই জন্য ইংরেজদের একটা সমর্থক গোষ্ঠী কিন্তু তৈরি হচ্ছে জমিদার। এরপরে দেখো 2, সুনিশ্চিত আয়।
আগে আমরা দেখেছি যে 1 সালা, 5 সালা এবং 10 সালা বন্দোবস্তে সরকারের আয় কিন্তু সুনিশ্চিত ছিল না, কিন্তু এখন যেহেতু একেবারে রাজস্ব নির্ধারিত হচ্ছে সুনির্দিষ্টভাবে এবং বলা হচ্ছে বছরের নির্দিষ্ট দিনে রাজস্ব দিতে হবে, এই জন্য সরকারের আয়টা এখানে কিন্তু সুনিশ্চিত হচ্ছে। যেহেতু আয়টা সুনিশ্চিত হচ্ছে, তাই সরকারের যে আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ সারা বছর কত টাকা আয় কত টাকা ব্যয়, তার এই যে বাজেট বলা হয় যাকে, এই বাজেট কিন্তু তৈরি করতে পারছে, তার একটা সুবিধা তৈরি হচ্ছে। এরপরে দেখো দেশের সমৃদ্ধি, এই জমিদারদের সাথে জমি বন্দোবস্ত করার ফলে, জমির অধিকার জমিদারদের দেওয়ার ফলে তারা নিশ্চিন্ত মনে তারা এই জমির উন্নতির জন্য, কৃষির উন্নতির জন্য তারা আত্মনিবেশ করবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। দেশের অর্থনীতি সমৃদ্ধ হলে ইংরেজরাও সমৃদ্ধ হবে। এই জন্য এই সব উদ্দেশ্যগুলোকে সামনে রেখে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড কর্নওয়ালিসের মাধ্যমে বাংলাদেশ, বিহার এবং উড়িষ্যায় 1793 23শে মার্চ চিরস্থায়ীভাবে কৃষক জমিদারদের সাথে জমি বন্দোবস্ত করেন, যার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। এখন বিষয় হচ্ছে এর ফলাফলটা তাহলে কি। দেখো ফলাফল, চিরস্থায়ী বন্দোবস্তের অনেক ফলাফল আছে, বিশেষ করে এর সুফল যেমন আছে, আবার এর কুফলও কিন্তু রয়েছে। তবে এর সুফল নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দেখো ভারতের একজন জাতীয়তাবাদী অর্থনৈতিক ইতিহাসবিদ রমেশ চন্দ্র দত্ত তিনি বলছেন যে ইংরেজ জাতি এদেশে যত পদক্ষেপ নিয়েছে, যত কাজ করেছে, তার মধ্যে একেবারে প্রথম ভালো একটা কাজ ছিল এই চিরস্থায়ী বন্দোবস্ত। এবং ইংরেজ একজন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তিনিও বলছেন এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন ছিল একটা বৈপ্লবিক পদক্ষেপ। তা যাই হোক, এখানে দেখো প্রথম যে সুবিধা, প্রথমে বাজেট তৈরিতে সুবিধা, ইংরেজদের আয় এবং ব্যয় এটা যদি যখন তারা সুনিশ্চিত করতে পারলো তাদের আয় কতটা, সেই হিসাবে তারা কিন্তু একটা বাজেট তৈরি করতে পারলো, সারা বছরের আয় ব্যয় কত হবে সেই হিসাবটা তারা তৈরি করতে পারলো, এটা একটা তাদের সুবিধা হলো। 2, উৎখাতের সম্ভাবনা হ্রাস। উৎখাত বলতে উচ্ছেদ হওয়া, অর্থাৎ আগে আমরা দেখেছি যে 1 সালা, 5 সালা এবং 10 সালা বন্দোবস্তে কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব তাদের কাছ থেকে চাওয়া হতো, যদি তারা রাজস্ব দিতে না পারতো তখন তাদের জমি থেকে তুলে দেওয়া হতো, জমি থেকে উচ্ছেদ করে দেওয়া হতো। কিন্তু এখন সেই চিরস্থায়ী বন্দোবস্তে সেই উৎখাতটা তারা আর হচ্ছে না, অর্থাৎ জমিতে এই কৃষকরা কিন্তু স্থায়ীভাবে সেই জমিতে তারা আবদ্ধ হচ্ছে, তারা জমি ঘন ঘন জমি থেকে তাদেরকে উচ্ছেদ করার বিষয়টা আর থাকছে না। এরপরে দেখো কৃষির উন্নতি, যেহেতু জমিদারেরা তারা জমির উপরে অধিকার লাভ করেছে পাকাপাকি ভাবে, চিরস্থায়ী ভাবে, তাই তারা কৃষির উন্নতির দিকে মনোনিবেশ করছে। 4, দেখো ব্রিটিশদের অনুগত গোষ্ঠী, তাহলে ব্রিটিশ সরকারের একটা সমর্থক গোষ্ঠী তৈরি হচ্ছে জমিদার শ্রেণী বা অভিজাত শ্রেণী, যে জমিদারদের সাহায্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন পরিচালনা করেছিল। তাই এইগুলোই ছিল কিন্তু এর সুফল। কিন্তু কুফল যদি আমরা দেখি তাহলে দেখব যে সুফলের থেকে কুফল কিন্তু অনেক বেশি ছিল। এই জন্য ইংরেজ ঐতিহাসিক হোমস বলেছেন যে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটা দুঃখজনক ভুল, একটা দুঃখজনক পরিণতি। কারণ কি না, প্রথম পয়েন্ট জমিদারির অবসান। দেখো চিরস্থায়ী বন্দোবস্তের ভিতর দিয়ে যেহেতু সূর্যাস্ত আইন আছে, মানে বছরের নির্দিষ্ট একটা দিনে, যেমন আমরা হালখাতা হয় দেখেছি বিভিন্ন দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতা হয়, এখানেও তাই, যে একটা বছরের নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে এই জমিদারদের কিন্তু রাজস্ব দিতে হতো। অনেক সময় খরা, বন্যা, মহামারী হলেও কিন্তু রাজস্ব দিতে হতো, কিন্তু খরা, বন্যা, মহামারী হলে তো আর কৃষকরা রাজস্ব দিতে পারবে না, তখন জমিদাররা কিন্তু রাজস্ব দিতে পারতেন না। ফলে বহু জমিদার রাজস্ব দিতে না পারার কারণে তারা জমিদারি থেকে উচ্ছেদ হতেন, অর্থাৎ তারা জমিদারি হারাতেন। ভারতবর্ষের, বাংলাদেশে বিশেষ করে বহু প্রাচীন জমিদার এই চিরস্থায়ী বন্দোবস্তে তারা কিন্তু উচ্ছেদ হয়ে গিয়েছিল, তারা জমিদারি হারিয়েছিল। আর সেই জায়গায় এসেছিল কিছু নতুন জমিদার, ভুইফোড় জমিদার, যারা নতুন করে মাটি ফুঁড়ে হঠাৎ আবির্ভাব হয়েছিল। মানে অনেক শহরের অনেক ধনী ব্যক্তি তারা এই জমিদারিগুলো ক্রয় করেছিলেন, তারা শহরে থাকতেন, তাদের সাথে কৃষক বা এই জমির কোনো সম্পর্ক ছিল না। এই সব জমিদারেরা শহরে থাকতেন আর তাদের কর্মচারী অর্থাৎ নায়েব, গোমস্তা, এইসব কর্মচারীদের দ্বারা তারা এইসব জমিদারিগুলো পরিচালনা করতেন। আর এই নায়েব গোমস্তারা কি করতেন, তারা বেশি পরিমাণে রাজস্ব আদায় করতেন কৃষকদের কাছ থেকে, ফলে কৃষকদের উপরে সেই অত্যাচার, সেই শোষণ কিন্তু হতো। এই জন্য এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফল ছিল খুবই মারাত্মক। দেখো নতুন জমিদারের উত্থান, নতুন এই ভুইফোড় জমিদারদের উত্থান হচ্ছে।
কৃষকদের উচ্ছেদ এবং ঘন ঘন কৃষকদের উচ্ছেদ করা হচ্ছে, বেশি পরিমাণে রাজস্ব দাবি করা হচ্ছে তাদের কাছ থেকে, এবং সেই রাজস্ব যখন দিতে পারছে না তখন তাদের জমি থেকে কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে এইসব জমিদারদের নায়েব গোমস্তারা। জমির উন্নতি ব্যাহত, জমির যে উন্নতি কিভাবে করা যায়, কৃষকদের উন্নতি কিভাবে করা যায় এতটা ভাবনা চিন্তা কিন্তু কৃষক মানে জমিদারেরা করছে না। ফলে কৃষির যে সার্বিক অগ্রগতি সেটা ব্যাহত হচ্ছে। সরকারের লোকসানটা কোথায়? দেখো, জমিদারেরা খুব বেশি পরিমাণে রাজস্ব আদায় করছে কৃষকদের কাছ থেকে, কিন্তু সেই যে অতিরিক্ত অর্থ তারা আদায় করছে সেই অতিরিক্ত অর্থ কিন্তু তারা জমা দিচ্ছে না সরকারের ঘরে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা দিচ্ছে না। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বা ইংরেজদেরকে তারা একটা নির্দিষ্ট যে অ্যামাউন্ট বাধা আছে যেটা দেওয়ার কথা সেটা দিচ্ছে। মানে দেখা যাচ্ছে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে রাজস্ব আদায় করতে গিয়ে 38 লক্ষ পাউন্ড রাজস্ব আদায় করার কথা ছিল 1793 সালে, কিন্তু জমিদারেরা তুলছে 1,38,00,000, অর্থাৎ অতিরিক্ত 1 কোটি পাউন্ড তারা কিন্তু আদায় করছে। এই টাকার একটা টাকাও কিন্তু তারা ইংরেজদেরকে দিচ্ছে না। ফলে ইংরেজ সরকারের কিন্তু এখানে লোকসান হচ্ছে। কৃষকদের দুরবস্থা, কৃষকদের উপর সীমাহীন শোষণ আসছে, খরা বন্যা মহামারীতেও তাদের রাজস্ব দিতে হচ্ছে। ফলে তারা এই রাজস্ব দিতে গিয়ে তারা মহাজনদের কাছ থেকে টাকা ধার করছে, ফলে ঋণের জালে তারা জড়িয়ে পড়ছে। যে ঋণ তারা পরিশোধ করতে পারছে না তখন তারা ঘর বাড়ি জমি জমা বিক্রি করে, ছেলে মেয়েকে বিক্রি করে সেই রাজস্ব তারা মেটাতে হচ্ছে, বা সেই মহাজনদের সেই সুদের টাকা তাদেরকে কিন্তু দিতে হচ্ছে। ফলে কৃষকদের একটা দুরবস্থা এখানে ঘনিয়ে আসছে। 7 নম্বর পয়েন্ট, শিল্প বাণিজ্যে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প বাণিজ্য কেন শিল্প বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে? যেহেতু প্রত্যেকেই এখন কৃষির দিকে ঝুঁকছে। শহরের ধনী ব্যক্তিরা তারা জমিদারি ক্রয় করছে, করে জমিতে তারা টাকা ইনভেস্ট করছে। মানে জমিদারি ক্রয় করাটা অনেকটা লাভজনক, সেই জন্য তারা শিল্প বাণিজ্যের দিকে ঝুঁকছে না। ঝুঁকছে কোথায়? না জমিদারির দিকে, জমির দিকে ঝুঁকছে। এই যে বেশি সংখ্যক মানুষের জমির দিকে ঝুঁকে যাওয়া, তারপরে শিল্পগুলো অবহেলিত হচ্ছে। কুটির শিল্প বা ভারী শিল্প বা অন্যান্য শিল্প বাণিজ্য এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যস্বত্বভোগীদের উত্থান। মধ্যস্বত্বভোগী কারা? যারা মাঝখানে দাঁড়িয়ে আছে, মাঝখানে দাঁড়িয়ে তারা কিন্তু টাকা শোষণ করছে। মানে ইংরেজ কোম্পানি, আর এদিকে রয়েছে কৃষক। কৃষকদের টাকায় ইংরেজদের কাছে যাওয়ার কথা, মাঝখানে এসে আবির্ভূত হয়েছে কারা? জমিদার। এখন এই জমিদারেরা রাজস্ব আদায় করার জন্য তারা কর্মচারী নিয়োগ করছে। সেই কর্মচারীরা অতিরিক্ত বেশি পরিমাণে রাজস্ব আদায় করছে, এবং এই কর্মচারীদেরকে আবার অনেকগুলো ভাগ আছে। যেমন বর্ধমানের রাজা তেজচন্দ্র, তিনি কি করছেন? তার জমিদারিতে রাজস্ব আদায় করার জন্য তিনি ছোট ছোট অঞ্চলে ভাগ করে এক একটা জমি, এক একটা মানে অংশের জমি এক একজনকে, একজন ইজারাদারকে দায়িত্ব দিচ্ছেন, কোন একজন ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছেন সেই অঞ্চলে রাজস্ব আদায় করার জন্য। তাকে বলা হচ্ছে পত্তনিদার। সেই পত্তনিদার কি করছে? আবার আরেকজনকে দায়িত্ব দিচ্ছে রাজস্ব আদায় করার জন্য, অর্থাৎ হয়ে গেল দরপত্তনিদার। আবার ওই দরপত্তনিদার আরেকজনকে দায়িত্ব দিচ্ছে, ফলে হয়ে গেল দরপত্তনিদার। তাহলে দেখো এখানে কৃষক এবং সরকার এর মাঝে কতজন চলে এলো? জমিদার এলো, সরকারের পরেই জমিদার, জমিদারের পরে পত্তনিদার, পত্তনিদারের পরে দরপত্তনিদার, তারপরে দরপত্তনিদার, তারপরে গিয়ে কৃষক। অর্থাৎ কৃষকের এই টাকা সরকারের ঘরে যাওয়ার আগে এতগুলো হাত হয়ে যাচ্ছে। প্রত্যেকেই কিন্তু যে যার লাভের টাকা কিন্তু সেখান থেকে আদায় করছে। কার কাছ থেকে? কৃষকের কাছ থেকে। কৃষকের দেওয়ার কথা 2 টাকা, কিন্তু সেই রাজস্ব আদায় হচ্ছে হয়তো 10 টাকা। সেই 10 টাকা আদায় করে এই 8 টাকা কিন্তু এই বাকিরা সবাই ভাগ করে নিচ্ছে, 2 টাকা সরকারের ঘরে জমা দিচ্ছে। কিন্তু প্রেশারটা কার উপরে আসছে? এই কৃষকের উপরেই আসছে। তার দেওয়ার কথা 2 টাকা, দিতে হচ্ছে 10 টাকা। তো এইটাই কিন্তু ছিল সব থেকে বড় কুফল চিরস্থায়ী বন্দোবস্তের। তো চিরস্থায়ী বন্দোবস্তের কৃষকদের এই দুরবস্থা নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রামমোহন রায় তারা বারবার লেখনী ধারণ করেছে, এবং বঙ্গদেশের কৃষক গ্রন্থে রমেশচন্দ্র মজুমদার বা রমেশচন্দ্র দত্ত কিন্তু এই ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন। ডক্টর তারাচাঁদ, যিনি ঐতিহাসিক, ভারতবর্ষের জাতীয়তাবাদী ঐতিহাসিক, তিনিও কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফল নিয়ে সরব হয়েছিলেন, এবং তিনি বলছেন যে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থা আমূল পাল্টে গিয়েছিল।
নতুন এই ভুইফোড় জমিদারদের আবির্ভাব ঘটেছিল, ইজারাদারদের আবির্ভাব ঘটেছিল, মধ্যস্বত্বভোগীদের আবির্ভাব ঘটেছিল। ফলে সামাজিক যে ভারসাম্য সেটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল, একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গিয়েছিল সামাজিক কাঠামো। যদিও রত্নলেখা রায় বলে একজন গবেষক গবেষিকা তিনি বলছেন যে না, সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসেনি, এটি রাজস্ব ব্যবস্থায় যে জটিলতা ছিল সেই জটিলতাকে নিরসন করার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছিল। তবে যাই হোক, এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফল নিয়ে নানা রকম তর্ক বিতর্ক থাকলেও একটা বিষয় পরিষ্কার, যে চিরস্থায়ী বন্দোবস্তের ভিতর দিয়ে বাংলাদেশের কৃষকদের উপরে কিন্তু একটা দুর্বিষহ শোষণ নেমে এসেছিল, তারা অত্যাচারের শিকার হয়েছিল এবং তারা এই রাজস্ব দিতে গিয়ে তারা সর্বস্ব হারিয়েছিল। এবং এই কারণে বাংলাদেশে ঘন ঘন কিন্তু এই দুর্ভিক্ষ, অকাল, মহামারী এগুলো বারবার কিন্তু দেখা দিয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখছি যে ইংরেজ সরকারের বিরুদ্ধে এই বাংলাদেশের কৃষকরা বারে বারে কিন্তু বিদ্রোহ করেছিল, কৃষক বিদ্রোহ। তো এইগুলো বিষয় নিয়ে, টোটাল এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে তোমাদের এই নোটসে, যেখানে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করছে, কবে প্রবর্তন করছে, কেন প্রবর্তন করছে, তার উদ্দেশ্যগুলো কি রয়েছে, এবং তারপরে ফলাফলের সুফলগুলো কি এবং কুফলগুলো কি, পরপর এইভাবে মেনশন করতে হবে। চিরস্থায়ী বন্দোবস্ত, কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত একটি বহু আলোচিত এবং বিতর্কিত বিষয়। 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার অর্থনৈতিক ও সামাজিক জীবনে এক ব্যাপক পরিবর্তন ঘটিয়েছিল। কিন্তু প্রশ্ন ওঠে যে এই পরিবর্তনের ফলে গ্রামীণ সমাজ উপকৃত বা লাভবান হয়েছিল, না এর বিপরীত ঘটনা ঘটেছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বা প্রভাবের গুণকীর্তন করে জেসি মার্গম্যান তার হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম 7, রমেশচন্দ্র দত্ত তার ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার আর্লি ব্রিটিশ রুল প্রমুখ বলেন এই ব্যবস্থার ফলে জনগণের জীবনের মান উন্নত হয় এবং সর্বত্র শ্রীবৃদ্ধি ঘটে। আবার TRE হলনেস হিস্ট্রি অফ ইন্ডিয়ান মিউটিনি গ্রন্থে বলেন এই ব্যবস্থার ফলে কৃষি, কৃষক এবং গ্রামীণ সমাজ লাভবান হয়নি। আবার চেঞ্জ ইন দ্য বেঙ্গল অ্যাগ্রারিয়ান বুক সূত্রে রত্নলেখা রয় গ্রামীণ সমাজের এই পরিবর্তনকে বৈপ্লবিক আখ্যা দিতে চাননি। প্যারা করে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব ও তার গুণাগুণ আলোচনাকালে সমাজের কতকগুলি ক্ষেত্র, গ্রাম সমাজের পরিকাঠামো, কৃষি বাণিজ্যিকীকরণ, জমির বাণিজ্যিকীকরণ, ঋণদান, রাজস্বের পরিমাণ, কৃষক, জমিদার, মহাজন শ্রেণী, বিচার ব্যবস্থা, গ্রামীণ সমাজের সংস্কৃতি পর্যালোচনার মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব সম্পর্কে মূল্যায়ন করব। এরপরে দেখো প্যারা করে রয়েছে, থার্ড প্যারা, প্রথম দিককার জাতীয়তাবাদী অর্থনৈতিক ঐতিহাসিকগণের মতে চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তনের পূর্বে ভারতের গ্রাম সমাজ ছিল সেলফ সাফিসিয়েন্ট, সেলফ সাস্টেইনড অ্যান্ড লেজিসেরিয়ান, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ, স্বনির্ভর ও ন্যায়নীতি ভিত্তিক ছিল। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর কতগুলি আইনগত পরিবর্তন দেখা যায়। যেমন জমিতে পারিবারিক মালিকানার পরিবর্তে ব্যক্তি মালিকানার সূচনা করেন, অর্থাৎ কর্নওয়ালিসের সময় থেকেই জমি একটি লাভজনক অর্থকরী বিনিয়োগের ক্ষেত্রে পরিণত হয়। প্যারা করে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের সময় কৃষির বাণিজ্যিকীকরণ শুরু হয়। বাণিজ্যিকীকরণের ফলে জমিতে ব্যাপক হারে বাণিজ্যিক শস্য চাষ শুরু হয়। তামাক, পাট, চা, আখ, কফি ইত্যাদি বাণিজ্যিক ফসল উৎপাদন বৃদ্ধি পায়। ফলে ওইসব ফসলের বাজার বৃদ্ধি পায়। লাভজনক হওয়ায় জমিতে লগ্নি বৃদ্ধি পায়। এছাড়া জমি একটা লাভজনক ক্ষেত্রে পরিণত হওয়ায় কৃষি উৎপাদন, কৃষি মজুরি, কৃষিজাত পণ্যের দাম ও জমি মূল্য ক্রমশ বাড়তে থাকে। বিনয় চৌধুরী, আন্ডারলাইন হবে, বলেন যে প্রথম দিকে জমি লাভজনক না হলেও কিছুদিনের মধ্যেই তা একটা লাভজনক ক্ষেত্রে পরিণত হয়। প্যারা করে, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম উদ্দেশ্য ছিল সরকারি রাজস্বের পরিমাণ যতটা পারা যায় বৃদ্ধি করা এবং সেই সুনির্দিষ্ট আয় সম্পর্কে নিশ্চিত হওয়া। এই ব্যবস্থায় রাজস্ব আদায় বা জমা যাতে নির্দিষ্ট সময় অন্তর শান্তিতে আদায় হয় তার জন্য সূর্যাস্ত আইন চালু করা হয়। এই আইন অনুযায়ী নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব প্রদান করতে না পারলে জমিদারি নিলামে বিক্রি করে বকেয়া রাজস্ব আদায় শুরু হবে। জি ম্যাকড্রাল গার্নার ম্যাকড্রাল তার এশিয়ান ড্রামা বইতে দেখান যে রাজস্ব আদায়ের এই কড়াকড়ির সাথে বাংলার জমিদাররা আদৌ অভ্যস্ত ছিলেন না। ফলত চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের 25 বছরের মধ্যে বাংলার অর্ধেক জমি জমিদারদের
বেহাত হয়ে যায়। কর্নওয়ালিসের সময় জমি একটি বিক্রয়যোগ্য হস্তান্তরযোগ্য সম্পত্তিতে পরিণত হয়। জমি নিলাম হয় কয়েকটি কারণে। মহাজনের ঋণের বোঝা ও রাজস্ব আদায়ের কঠোরতা ছাড়াও অনেক সময় জমিদার আমলারা দুর্বল ও অনভিজ্ঞ জমিদারদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের সম্পত্তি নিলামে তুলে আত্মসাৎ করত। এছাড়া অনেক সময় জমিদাররা ইচ্ছা করেই রাজস্ব বাকি রাখতেন যাতে তারাই বেনামে সস্তায় সেই জমি কিনতে পারে। এইভাবে বেনামে জমি কেনাবেচার হিড়িক পড়ে যায়। কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রির পরিসংখ্যান সূত্রে দেখা যায় 1793 থেকে 94 থেকে 1806 থেকে 7-এর মধ্যে জমি বিক্রয় বা হস্তান্তর সব থেকে বেশি হয়েছিল। পরে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সূত্রে মহাজনী ব্যবস্থা বা ঋণদানের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আসে। প্রাক চিরস্থায়ী বন্দোবস্ত পর্বে বা 1793-এর পূর্বে মহাজনদের ঋণদান একটি ক্ষুদ্র পরিসরে আবদ্ধ ছিল, কিন্তু 1793-এর পর কৃষির বাণিজ্যিকীকরণ, বকেয়া রাজস্ব পরিশোধ ইত্যাদি কারণে তা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়। এই সূত্রে মহাজন শ্রেণীর সমাজে বিশেষ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটে। পুরনো সমাজে এরা কৃষি বহির্ভূত শ্রেণী ছিল, কিন্তু 1793-এর পরবর্তীকালে এদের অবস্থান বদলে যায়। কৃষক এবং জমির মালিক জমিদার সাধারণত মহাজনদের কাছ থেকে ঋণ নিত, কিন্তু অধিকাংশ সময় তারা সুদের হার সহ ঋণ অপরিশোধ রাখত এবং তা তৎকালে শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় মহাজন শ্রেণী জমি অধিগ্রহণ করত। ফলত কৃষি সমাজের পুরনো কাঠামোয় ভাঙন ধরে। প্যারা করে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের সর্বাধিক প্রভাব পড়ে জমিদারদের উপর। এই বন্দোবস্ত সূত্রে জমিদাররা জমির বংশানুক্রমিক মালিকানা জমি বিক্রয়, বন্ধক বা দান করার অধিকার পেলেও কার্যত জমিদাররা 16 আনা লাভ করতে পারেনি। প্রথমত কর্নওয়ালিস তাদের বিচার ও পুলিশি ক্ষমতা কেড়ে নিয়েছিল। তবে জমিদার সব থেকে বড় অভিযোগ ছিল জমার উঁচু হার। কর্নওয়ালিস ভেবেছিলেন এই ব্যবস্থা সূত্রে জমিদারদের হাতে প্রচুর টাকা আসবে, তাদের পক্ষে এই ভার কোনো মতেই দুর্বহ হবে না, কিন্তু তা হয়নি। এই ব্যবস্থা সূত্রে পুরাতন জমিদারি ব্যবস্থা ভেঙে যায়, নতুন জমিদারি ব্যবস্থা ওই স্থলে গড়ে ওঠে। ওই জমিদারি ব্যবস্থার চরিত্র ছিল মিশ্র ধরনের। প্যারা করে দেখো, বিনয় চৌধুরী দেখান যে বাংলা, বিহার, উড়িষ্যায় যে পুরনো জমিদাররা ছিলেন তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হন। বাংলার বর্ধমান ব্যতীত বিষ্ণুপুর, দিনাজপুর, নদিয়া, রাজশাহী, মেদিনীপুরের জমিদারগণ ক্ষতিগ্রস্ত হন। উড়িষ্যায় 51.6% জমিদারচ্যুত হন। বিহারের চম্পারণের জমিদার সব থেকে ক্ষতিগ্রস্ত হন। দেখা যায় রাজস্ব অনাদায়ে 1804-এ 77% জমি হস্তান্তর হয়ে গিয়েছিল। আবার রাজস্ব নির্ধারণ সর্বত্র সমান ছিল না। দুর্গম ও অনুন্নত পূর্ববঙ্গের রাজস্বের হার ছিল কম, তুলনায় পশ্চিমবঙ্গের হার ছিল বেশি। ফলে পশ্চিমবঙ্গের জমিদারদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল। জমিদাররা সরকারের হাত থেকে বাঁচতে কোর্ট অফ ওয়ার্ডারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। জমিদাররা সরকারের হাত থেকে বাঁচতে কোর্ট অফ ওয়ার্ডের নাবালক সন্তানের নামে জমি থাকলে সূর্যাস্ত আইনে পড়বে না, এটাই ছিল কোড অফ বাঁচতে কোড অফ ওয়ার্ডের, অর্থাৎ নাবালক সন্তানের নামে জমি থাকলে সূর্যাস্ত আইনে পড়বেন না। সুযোগ নিলেও 1796 এর পর সরকার এই পথ বন্ধ করে দেয়। মোট কথা, এই ব্যবস্থায় বড় জমিদারিগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্যারা করে পুরাতন জমিদারদের সরিয়ে যেসব নতুন পরিবার জমিদার হিসেবে খ্যাতি অর্জন করে তাদের মধ্যে মুর্শিদাবাদের কান্দির সিংহ পরিবার, রানাঘাটের পাল চৌধুরী পরিবার, কাশিমবাজারের নন্দী পরিবার, শোভাবাজারের দেব পরিবার, কৈলাসের ঘোষাল পরিবার প্রভৃতি ছিল বিখ্যাত। এরা সকলেই ব্যবসায় টাকা খাটিয়ে জমিদারি কেনেননি। যেমন বড় তরফের ঠাকুর পরিবারের দর্পনারায়ণ ব্যবসার সাথে সাথে ফরাসিদের অধীনে চাকরি করতেন। দ্বারকানাথ ঠাকুরের পিতাও জেলা কালেক্টর অফিসে চাকরি করতেন। কেউ কেউ ব্যবসার সাথে মহাজনী কারবারও করতেন। লাহা, শীল ও মল্লিক পরিবার বড়লোক হয়েছিলেন বন্ধকি জমি থেকে। রানাঘাটের পাল চৌধুরী পরিবার ব্যবসা করেই জমিদারি কিনেছিলেন। আসলে 1830-এর দশক থেকে যখন ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা যায় তখন ব্যবসায়ীরা জমিদারি কেনার দিকে ঝুঁকে পড়ে। প্যারা করে চিরস্থায়ী বন্দোবস্ত সূত্রে উচ্চ জমার হার এবং সূর্যাস্ত আইনের হাত থেকে বাঁচতে সর্বপ্রথম বর্ধমানের জমিদার মধ্যস্বত্বভোগীদের মধ্যে জমিদারি ভাগ করে রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পণ করেন। এই সূত্রে পত্তনিদার, দরপত্তনিদার, গোমস্তা প্রভৃতি শ্রেণীর উত্থান হয়। দেখা যায় মধ্যস্বত্বভোগীর মধ্যে ক্রমান্বয়ে 5 থেকে 6 দফা পর্যন্ত পত্তনি ব্যবস্থা চালু হয়েছিল। এই পত্তনি ব্যবস্থা পশ্চিমবঙ্গে যতটা হয়েছিল পূর্ববঙ্গে ততটা হয়নি। প্যারা করে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর জমিদার প্রজা সম্পর্কের পরিবর্তন ঘটে। পুরনো ও প্রতিষ্ঠিত জমিদারদের সাথে প্রজাদের এক হৃদ্য ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু নতুন জমিদারদের প্রতি প্রজাদের কোনো অতিরিক্ত টান
বা আন্তরিক টান ছিল না। এর কারণ হলো নতুন জমিদারগণ নিজেদের মুনাফা সর্বাধিক করার বিষয়ে তৎপর ছিলেন। স্বভাবতই কৃষক প্রজাকুল বিষ নজরে পড়েছিল। প্যারা করে দেখো, বাংলার কৃষক সম্প্রদায় এই বন্দোবস্তের ফলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়। এই বন্দোবস্তে জমার উচ্চ হারের বোঝা জমিদাররা কৃষকদের উপর চাপিয়ে দিয়েছিল। সরকার ও জমিদারদের মধ্যে রাজস্ব সংক্রান্ত যেরকম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, জমিদার ও রায়তদের মধ্যে তা হয়নি। ফলত রায়ত জমিদারদের হাতের মুঠোয় চলে আসেন ও জমিদারেরা তাদের উপর যথেষ্ট অত্যাচার করার সুযোগ পান। এছাড়া জমিদারেরা প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য ক্ষমতা প্রদানের বিষয়ে সরকারের কাছে দাবি করে। এই সূত্রে 1793 সালে 17 নম্বর ধারা, 1795 সালে 35 নম্বর ধারা ও 1799 সপ্তম আইনের মাধ্যমে জমিদারের খাজনা সংগ্রহে সর্বপ্রকার সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দান করা হয়। এমনকি প্রজার সম্পত্তি বাজেয়াপ্ত বা বাস্তুভিটা থেকে উৎখাত করার ক্ষমতা দেওয়া হয়। ঐতিহাসিক N.K. সিংহ ও সিরাজুল ইসলাম বলেন, এই সকল আইনের কারণে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বস্তুত জমিদাররা অধিক খাজনার লোভে জমির আসল মালিককে অর্থাৎ খুদকস্ত রায়তকে সরিয়ে নতুন অস্থায়ী রায়তকে পাইকস্ত বসাতেন। বিভিন্ন সরকারি প্রতিবেদন সূত্রে স্পষ্ট যে অধিক খাজনা, বেআইনি কর এবং জমিদার মধ্যস্বত্বভোগীদের অত্যাচারে কৃষকরা কৃতদাসের পর্যায়ে নেমে আসে। প্যারা করে দেখো, রত্নলেখা রায় দ্য চেঞ্জ ইন দ্য বেঙ্গল অ্যাগ্রারিয়ান সোসাইটি বইতে বলেন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবকে অতিরঞ্জিত করে দেখা হয়। এই বন্দোবস্তের ফলে গ্রামীণ সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসলেও তা বৈপ্লবিক ছিল না, পরিবর্তন আমূল ছিল না এবং একটা ধারাবাহিকতা বজায় ছিল। বর্ধমান, দিনাজপুর, মেদিনীপুর ও ঢাকাতে কৃষি কাঠামোয় পরিবর্তন নিচ থেকে হয়নি, কেবল উপর খানিকটা রদ বদল হয়। তিনি আরও বলেন, তৎকালীন যুগে জমিদারির ধারণাটাও অস্বচ্ছ ছিল। জমির সাথে সম্পর্কিত লোকেরা জমি কিনতে শুরু করে। বাংলাদেশের ঢাকা, বাখরগঞ্জের বর্ধিষ্ণু মুসলমান নমশূদ্র লোকেরা, আবার মেদিনীপুরের কৈবর্ত তালুকদারেরা, পুরাতন গোমস্তারা অধিকাংশ জমি কিনে নেন। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। পরিশেষে বলা যায়, কর্নওয়ালিসের একান্ত আশা ছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলে দেশে কৃষি বিপ্লব সংগঠিত হবে, কিন্তু তা হয়নি। এই ব্যবস্থার প্রবর্তনের ফলে কৃষি সম্প্রসারণ বা উৎপাদন বৃদ্ধি হলেও, জমিদারের হাতে উদ্বৃত্ত অর্থ এলেও বাস্তবিক কৃষকের কোনো উন্নতি সাধন হয়নি। তো এই ছিল, দেখো এখানে প্রশ্নটা দেওয়া আছে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে গ্রামীণ সমাজের উপর কি প্রভাব পড়েছিল। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের যে প্রভাব বা ফলাফল, তার উপরে 18 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে PG MA কোর্সে